আমরা তেতো, নোনা, ঝাল, টক, মিষ্টি এই 5 রস দিয়ে ভোজন সমাপন করি। ইংরেজ খায় মিষ্টি আর নোনা, ঝাল অতি সামান্য, টক তার চেয়েও কম, এবং তেতো জিনিস যে খাওয়া যায় ইংরেজের সেটা জানা নেই। তাই ইংরেজি রান্না আমাদের কাছে ভোঁতা এবং বিস্বাদ বলে মনে হয়। অবশ্য ইংরেজ ভালো কেক, পেস্ট্রি, পুডিং বানাতে জানে, তাও সে শিখেছে ইতালিয়ানদের কাছ থেকে। এবং কথাও বলবো, আমাদের সন্দেশ রসগোল্লার তুলনায় এসব জিনিস এমন কি যে নাম শুনে মূর্ছা যাব। মিশরীয় রান্না ভারতীয় রান্নার মামাতো বোন, অবশ্য ভারতীয় মোগলাই রান্নার। আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু বহু দেশে বহু রান্না খেয়ে আমার ব্যক্তিগত দৃঢ় বিশ্বাস হয়েছে মোগলরা এ দেশে যে মোগলাই রান্নার তাজমহল বানালেন তারই অনুকরণে আফগানিস্তান, ইরান, আরবিস্তান, মিশর, স্পেন অবধি আপন আপন খুদে খুদে রান্নার তাজমহল বানাতে চেষ্টা করেছে। এই রান্নার প্রভাব পূর্ব ইউরোপের গ্রিস, হাঙ্গেরি, রোমানিয়া, যুগোস্লাভিয়া, আলবেনিয়া, ইতালি পর্যন্ত পৌঁছেছে। এসব তত্ত্ব আমার বহুদিনকার পরের আবিষ্কার। উপস্থিত আবুল আশফিয়া আর ক্লোদেথ নিয়ে এলেন বারকোষে হরেক রকম খাবারের নমুনা। তাতে দেখলাম রয়েছে মুরগি মুসল্লাম, শিক কাবাব, শামি কাবাব আর গোটা 5-6 অজানা জিনিস। জানা জিনিসগুলো যে ঠিক ঠিক কলকাতায় খুশবাই নিয়ে এলো তা নয়, কিন্তু তাতেই বাকি। জাহাজের আইরিশ স্টু আর ইটালিয়ান ম্যাকারনি খেয়ে খেয়ে পেটে তো চর পড়ে গিয়েছে, এখন এসব জিনিসই অমৃত। আমার প্রাণ অবশ্য তখন কাঁদছিল 4টি আতপ চাল, উচ্ছে ভাজা, সোনামুগের ডাল, পটল ভাজা আর মাছের ঝোলের জন্যে। অত শত বলি কেন, শুধু ঝোল ভাতের জন্যে। কিন্তু এসব জিনিস তো আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না, কাজেই শোক করে কী লাভ। তাই দেখিয়ে দিলাম আমার কোন কোন জিনিসের প্রয়োজন সেই বারকোষ থেকেই। পাশের টেবিলে দেখি একটি লোক তার প্লেটে 2টি শশা নিয়ে খেতে বসেছে। 2টি শশা, তা সে যত 3 ডবল সাইজই হোক না কেন, কি করে মানুষের সম্পূর্ণ ডিনার হতে পারে বহু চিন্তা করেও তার সমাধান করতে পারলাম না। তাও আবার দোকানে ঢুকে টেবিল চেয়ার নিয়ে সস চাটনি সাজিয়ে। আর ইংল্যান্ডের মতো খানদানি দেশেও তো মানুষ রাস্তায় 2টো আপেল কিনে চিবোয়, রেস্তোরাঁয় ঢুকে সস চাটনি দিয়ে সেগুলো খেতে বসে না। তবে কি এদেশ ইংল্যান্ডের চেয়েও খানদানিতর? এদেশে কি এমন সব সর্বনেশে আইন কানুন আছে যে রাস্তায় শশা বিক্রি বারণ? এমন সময় দেখি সেই লোকটা শশা চিবুতে আরম্ভ করতে না করতেই তার মাঝখানে দিল 2 হাতে চাপ। অমনি হড়হড় করে বেরিয়ে এলো পোলাও জাতীয় কি যেন বস্তু, এবং তাতেও আবার কি যেন মেশানো। আমি অবাক। হোটেলওয়ালাকে গিয়ে বললাম, যা আছে কুল কপালে, আমি ওই শশাই খাবো। এলো 2খানা শশা। আসলে শশা নয়, এক রকমের ছোট লাউ। কাঁটা দিয়ে একটুখানি চাপ দিতেই বেরিয়ে এলো পোলাও। সে পোলাওয়ের ভিতর আবার অতি ছোট ছোট মাংসের টুকরো, এদেশে যাকে বলা হয় কিমা, টমেটোর কুচি এবং গুঁড়োনো পনির। বুঝলাম এসব জিনিস পুড়েছে সেদ্ধ শশার ভেতর, এবং সেই শশাটা সর্বশেষে ঘিয়ে ভেজে নিয়েছে, যেন মাছ পটলের দোলমা, শুধু মাছের বদলে এখানকার শশায় পোলাও, মাংস, টমেটো এবং চিজ। তারই ফলে এই অপূর্ব চিজ। শশাকে চাকতি করে পোলাওয়ের সঙ্গে মুখে দিয়ে বুঝলাম একই সঙ্গে ভাত, মাংস, সবজি, ফল এবং সেভরি খাওয়া হয়ে গেল। আর সে কি সোয়াদ, মুখে দেওয়া মাত্র মাখনের মতো গলে যায়। এরকম 5 5 পদ আমি পৃথিবীতে আর কোথাও খাইনি। আরেকটা জিনিস খেলাম, সেও অতুলনীয়, মিশরি শিম বিচি। আলিবাবা বায়োস্কোপে যেসব বিরাট বিরাট উঁচু তেলের জ্বালা দেখেছ, তারই গোটা 2-3 সিমেতে ভর্তি করে সমস্ত রাত ধরে চালায় সিদ্ধক। সেই সিমে অলিভ অয়েল আর এক রকমের মশলা মিশিয়ে খেতে দেয় সকালবেলা থেকে। আমরা খেলাম রাত্রিরে, তার যা সোয়াদ এখনও জিভে লেগে আছে। আমাদের শিমবিচি তার কাছে কিছুই না। পলপার্সীয় মুক্তকণ্ঠে স্বীকার করল, চীন দেশের সোয়াবিনও এর সামনে কেন, পেছনেও দাঁড়াতে পারে না। শুনলাম এই শিমবিচি গরিব থেকে আরম্ভ করে মিশরের রাজা 2 সন্ধ্যা খেয়ে থাকেন। হোটেলওয়ালা বলল, পিরামিড নির্মাতা এক ফারাও মহারাজ নাকি এই বিন খেতে এত ভালোবাসতেন যে প্রজাদের বারণ করে দিয়েছিলেন তারা কেউ যেন বিন না খায়। সাথে কি আর লোকে ফারাওদের খামখেয়ালি বলতো? শুনলাম এই বিনের আরবি শব্দ ফুল। পরের দিন সকালবেলাকার ঘটনা, কিন্তু এর সঙ্গে যোগ আছে বলে এই সুবাদেই বলেনি। কায়রোতে ফরাসি, গ্রিক, ইতালি, ইংরেজ বসবাস করে বলে এবং জাত বেজাতের বিস্তর ট্যুরিস্ট আসে বলে
কায়রোর বহু দোকানি ইংরেজি ভাষায় সাইনবোর্ড সাজায়। পরদিন সকালবেলা আমরা যখন শহরের আনাচে কানাচে ঘুরছি, তখন দেখি এক সাইনবোর্ডে লেখা ফুলস রেস্টুরেন্ট, FOOLS, ফুলস। পল, পার্সি, আমি একসঙ্গেই বোর্ডটা দেখছিলাম, একসঙ্গেই থ মেরে দাঁড়িয়ে গেলাম, একসঙ্গেই অট্টহাস্য করে উঠলাম। আহাম্মুকের রেস্তোরাঁ বলে কি? তখন হঠাৎ ঝাঁ করে আমার মনে পড়ল, ফুল শব্দটা ব্যবহার করা হয়েছে ফুল অর্থাৎ বিন অর্থাৎ সিমের বিচি অর্থে, আহাম্মুক অর্থে নয়। অর্থাৎ এ দোকানি উত্তম শিম বিচি বেচে। তারপর দোকানের সামনে আমরা ত্রিমূর্তি উঁকি ঝুঁকি মেরে দেখি যে কটি খদ্দের সেখানে বসে আছে তাদের সকলেরই সামনে শুধু শিম বিচি ফুল, ফুল FOOL। হাসলে তো? আমিও হেসেছিলাম। কিন্তু তারপর কলকাতা ফিরে বহু বছর পরে দেখি এক দোকানের সাইনবোর্ডে লেখা কপির সিঙাড়া, অর্থাৎ ফুলকপির পুর দেওয়া সিঙাড়া। এই তো। আমি কিন্তু কপি শব্দের অর্থ নিলাম বাঁদর, অর্থাৎ বাঁদরদের সিঙাড়া। তাহলে অর্থ দাঁড়ালো ও দোকানে যারা সিঙাড়া খেতে যায় তারা বাঁদর। অর্থাৎ ফুলস রেস্টুরেন্টে যত রকম আহাম্মুকরা যায়, যেমন মনে করো যখন সাইনবোর্ডে লেখা থাকে টাকের ঔষধ, তখন কি তার অর্থ? তখন কি তার অর্থ টাকা দিয়ে এ ওষুধ তৈরি করা হয়েছে? তার অর্থ এ ওষুধ টেকোদের জন্য। অতএব কপির সিঙাড়ার অর্থ ফুলকপি দিয়ে বানানো সিঙাড়া নয়, কপি বাঁদরদের জন্য এ সিঙাড়া। বিজ্ঞাপনে মানুষ জানা অজানাতেই বেশি কত যে রসিকতার সৃষ্টি করে তার একটি সচিত্র কালেকশন করেছিল আমার এক ভাইপো। যাকগে এসব কথা। আবার কায়রো ফিরে যাই। আহারাদি সমাপ্ত করে আমরা ফের গাড়িতে উঠলাম। আবুল আশফিয়া দেখলাম ড্রাইভারদের নিজের পয়সায় খাওয়ালেন। তারপর গাড়িতে উঠে বললেন, কায়রোতে ট্যাক্সি চালাবার অনুমতি তোমাদের নেই, অথচ আমরা তোমাদের বাইরে থেকে নিয়ে এসেছি। আমাদের যেখানে খুশি নিয়ে গিয়ে 2 পয়সা কামাতে পারো। তারা তো প্রাঞ্জল প্রস্তাবখানা শুনে আহ্লাদে আটখানা। কিন্তু আবুল আশফিয়া যে দর হাঁকলেন তা শুনে তাদের পেটের ফুল পর্যন্ত আচমকা লাফ মেরে গলা পর্যন্ত পৌঁছে গেল। ব্যাপারটা হয়েছে কি, আবুল আশফিয়া ইতিমধ্যে কায়রোতে ট্যাক্সি ফি মাইলে কত নেয় খবরটা জেনে নিয়েছেন এবং হাঁকছেন তার চেয়ে অনেক কম। এবার তিনি ওদের বাগে পেয়েছেন। ওরা বেশি কিছু আপত্তি জানালেই তিনি অভিমান ভরা কণ্ঠে বলে ওঠেন, তা ভাই, তোমরা যদি না যেতে চাও তবে যাবে না, আমি আর তোমাদের বাধ্য করতে পারি না। তোমরা যদি ভাই বড্ড বেশি পয়সা হয়ে যাওয়ায় আর কামাতে না চাও, তাহলে আমি আর কি করতে পারি বলো? আল্লাহ তাআলাও তো কোরআন শরীফে বলেছেন সন্তুষ্টি সদ্গুণ। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তবে ভাইরা, আমরা তাহলে অন্য ট্যাক্সি নিই, তোমরা সুয়েজ ফিরে যাও। আল্লাহ তোমাদের সঙ্গে থাকুন, রাসূল তোমাদের আশীর্বাদ করুন। কিন্তু ভাই, এই ঘন্টা তোমাদের সঙ্গে কেটেছিল বড় আনন্দে। কেটেছিল আনন্দে না কচু। পারলে আবু আশফিয়া ওদের গলা কাটতেন। কিন্তু আশ্চর্য হলাম লোকটার ভণ্ডামি দেখে। গুটি কয়েক টাকা বাঁচাবার জন্যে কি অভিনয় না লোকটা করল। আর পায়রার মতো বকবকানি। এবং এই সেই লোক যে জাহাজে যেভাবে মুখ বন্ধ করে থাকতো, তাতে মনে হতো কথা বলা রেশন্ড হয়ে গিয়েছে। ঠিক আবুল আশফিয়াদের দরে নয়, তার চেয়ে সামান্য একটু বেশি রেটে তারা শেষটায় রাজি হলো। আবুল আশফিয়া মোগলাই কণ্ঠে বললেন, পিরামিড। ততক্ষণে আমরা কায়রো শহরের ঠিক মাঝখানে ঢুকে গিয়েছি। কোথায় লাগে কলকাতা? রাত 12টার সময় কায়রোর কাছে গন্ডায় গন্ডায় রেস্তোরাঁ, হোটেল, সিনেমা, ডান্স হল, ক্যাবারে। খদ্দেরে খদ্দেরে তামাম শহরটা আবৃজা করছে। আর কত জাত বেজাতের লোক। ওই দেখো, অতি খানদানি নিগ্রো, ভেড়ার লোমের মতো কোঁকড়া কালো চুল, লাল লাল পুরু দুখানা ঠোঁট, বোঁচা নাক, ঝিনুকের মতো দাঁত, আর কালো চামড়ার কি অসীম সৌন্দর্য। আমি জানি এরা তেল মাখে না, কিন্তু আহা, ওদের সর্বাঙ্গ দিয়ে যেন তেল ঝরছে। এদের চামড়া এতই সুচিকুন সুমসৃণ যে আমার মনে হয় এদের শরীরে মশা মাছি বসতে পারে না। পিছলে পড়ে মশার 5খানা কম্পাউন্ড ফ্র্যাকচার হয়ে যায়। 6 মাস পট্টি বেঁধে হাসপাতালে থাকতে হয়। ওই দেখো সুদানবাসী, সবাই প্রায় 6 ফুট লম্বা, আর লম্বা আলখাল্লা পড়েছে বলে মনে হয় দৈর্ঘ্য 6 ফুটের চেয়েও বেশি। এদের রং ব্রোঞ্জের মতো। এদের ঠোঁট নিগ্রোদের মতো পুরু নয়, ত্বকে লালও নয়। কিন্তু সবচেয়ে দেখবার জিনিস ওদের 2খানি বাহু, একেবারে শাস্ত্রসম্মত পদ্ধতিতে আজানুলম্বিত, অর্থাৎ জানুর শেষ পর্যন্ত যেখানে হাঁটুর হাড্ডি অর্থাৎ নি ক্যাপ সেই অবধি। শ্রীরামচন্দ্রের বাহু ছিল আজানুলম্বিত এবং তার রং ছিল
নবজলধর শ্যাম কিংবা নবদুর্বাদল শ্যাম। তবে কি শ্যামবর্ণ কিংবা ব্রোঞ্জ বর্ণ না হলে বাহু এতখানি লম্বা হয় না? তবে কি ফর্সাদের হাত বেটে শ্যামলিয়াদের হাত লম্বা? কে জানে। সুযোগ পেলে কোনো এক নৃতাত্ত্বিককে জিজ্ঞেস করতে হবে। হঠাৎ দেখি সম্মুখে হৈ হৈ রৈ রৈ কাণ্ড, লোকে লোকারণ্য। সমস্ত রাস্তা জুড়ে এত ভিড় যে দুখানা গাড়িকেই বাধ্য হয়ে দাঁড়াতে হলো। আমি বারণ করার পূর্বেই পল পার্সি দুজনই লাফ দিয়ে উঠে গেল হুডের ওপর। ওরা দেখতে চায় ভিড়ের মাঝখানের ব্যাপারটা কি। আমার ওসব জিনিস দেখবার বয়স গেছে। মাদমোয়াজেল ক্লদে সে নিয়ে পর্যন্ত উঠি উঠি করছিলেন। আমি তাকে বাইরে যেতে বারণ করলাম। ইতিমধ্যে ঘোড়সওয়ার পুলিশ এসে রাস্তা খানিকটা সাফ করে দেওয়াতে আমাদের গাড়ি এগিয়ে চলল। পুল পার্সি হুড থেকে নেমে এসে আমার দুপাশে বসেছে। আমাকে কিচ্ছুটি জিজ্ঞেস করতে হলো না ব্যাপার কি। ওরা উত্তেজনায় তিড়িং বিড়িং করে লাফাচ্ছে, একসঙ্গে কথা বলছে। শেষটায় পলকে বাধা দিয়ে আমি বললাম, পার্সি তুমিই বলো কি হয়েছিল। ওই যে আপনি দেখালেন সুদানবাসীদের, তাদেরই একজন একটা ইংরেজ সেপাইয়ের গলা ধরেছে বাঁ হাত দিয়ে আর ঠাস ঠাস করে চড় মারছে ডান হাত দিয়ে। গোরা কিছুই করতে পারছে না, কারণ সুদানির হাত লম্বা বলে গোরাকে এমনই দূরে রেখেছে যে গোরা তার গাল নাগাল পাচ্ছে না। এরকম তো চলল মিনিট 2-3। তারপর পুলিশ এসে গোরাকে ধরে নিয়ে চলে গেল। আমি আশ্চর্য হয়ে শুধালাম, সুদানি তো ঠেঙাচ্ছিল, তাকে ধরে নিয়ে গেল না? যে মার খেলো তাকে ধরে নিয়ে গেল, যে মার দিল তাকে ধরে নিয়ে গেল না, এটা কি করে হয়? পল পার্সি সমস্বরে বলল, সেই তো মজার কথা স্যার। সাংহাই টাংহাই কোনো জায়গাতে কেউ যদি গোরাকে ঠেঙায় তবে তাকেই ঠেঙাতে ঠেঙাতে পুলিশ থানায় নিয়ে যায়। কেউ একবারের তরেও প্রশ্ন করে না দোষটা কার। আমি তখন ড্রাইভারকে রহস্য সমাধান করার জন্য অনুরোধ জানালাম। ড্রাইভার বলল, দারোয়ানির কাজ এদেশে করে সুদানিরা। তাদের ওপর কায়রোবাসীদের অসীম বিশ্বাস। কোনো সুদানি কখনো কোনো বিশ্বাসঘাতকতা করেনি। এ কথা আমি বলতে পারবো না, কিন্তু আমার কানে কখনো পৌঁছায়নি। এরা বড়ই ধর্মপ্রাণ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ যায়, তসবি জপে আর বসে বসে বাড়ি আগলায়। এই যে সুদানি গোরাকে মার দিচ্ছিল, সে এক রেস্তোরাঁর দারোয়ান। গোরা রেস্তোরাঁয় খেয়ে দিয়ে পয়সা না দিয়ে বেরিয়ে যাচ্ছিল বলে হোটেলওয়ালা তাকে চ্যালেঞ্জ করে খেলো ঘুষি। তখন সুদানি দারোয়ান তার যা কর্তব্য তাই করেছে। পুলিশ একবার জিজ্ঞেস করেই বিশ্বাস করেছে সুদানিকে আর ধরে নিয়ে গেছে গোরাকে। সবাই জানে সুদানিরা বড় শান্ত স্বভাব, তারা মারপিটের ধার ধারে না। যাক, সব বোঝা গেল। কিন্তু একটা কথা স্বীকার করব, একা একা কারো সাহায্য না নিয়ে পল্টনের গোরাকে ঠেঙাতে পারে সুদানি। পাঠান পারে কিনা জানি নে, পারলেও পারতে পারে, কিন্তু তার বাহু আজানুলম্বিত নয় বলে সেও নিশ্চয় 2-4 ঘা খাবে। কায়রোতে বৃষ্টি হয় অতি দৈবাৎ, তাও 2-1 ইঞ্চির বেশি নয়। তাই লোকজন সব বসেছে হোটেল ক্যাফের বারান্দায় কিংবা চাতালে। শুনলাম এখানকার বায়োস্কোপও বেশিরভাগ হয় খোলামেলাতে। বাংলাদেশে আমরাও চায়ের দোকানে বসে গল্প টল্প করে সময় কাটাই। কেউ কেউ হয়তো রোজ একই দোকানে গিয়ে ঘন্টা 2-1 কাটায়, কিন্তু ক্যাফেতে বসে দিনের বেশিরভাগ সময় কাটানোর রেওয়াজ আরম্ভ হয় ফ্রন্টিয়ার থেকে। কাবুলে দেখবে 4 বন্ধু চলেছেন বরফ ভেঙে চাখানায় গিয়ে গল্পগুজব করবেন বলে, যেমন বাড়িতে বসে ও কর্মটি করা যায় না। ওদের জিজ্ঞেস করলে তারা বলে, বাড়িতে মুরব্বীরা রয়েছেন, কখন এসে কাকে ধমক লাগান তার ঠিক নেই। এবং সবচেয়ে বড় কারণ, বাড়িতে মা জ্যাঠাইমা ওরকম জ্বালা জ্বালা চা দিতে রাজি হন না। ওনারা যে কঞ্জুস তা নয়। আমি যদি এক্ষুনি বলি, জ্যাঠামা আমার বন্ধুরা এসেছে, ওরা বলেছে পিসিমার বিয়ের দিনে আপনি যে 2 মুসল্লাম করেছিলেন তারা সেইটে খাবে, কিন্তু ওদের বাইনাক্কা দুম্বার ভেতর যেন কোফতা পোলাও আর মুরগি থাকে, মুরগির ভেতর যেন পোলাও আর আন্ডা থাকে, এবং আন্ডার ভিতর যেন পোনা মাছের পুর থাকে। জ্যাঠাইমা তদ্দণ্ডেই লেগে যাবেন ওই বিরাট রান্না করতে, তাতে 10-20 টাকা যা লাগে লাগুক। অথচ আমাদের চায়ের খরচা এক সন্ধ্যায় কতটুকুন? 2 আনা 4 আনা, মেরে কেটে 8 আনা। ওহো, সেটি হচ্ছে না। ঘন ঘন চা খেলে নাকি খিদে মরে যায়, আহারের রুচি একদম লোপ পেয়ে যায়। তাই ভাই, চায়ের দোকানই প্রশস্ততর। সেখানে একবার ঢুকতে পারলে বাবা চাচার তম্বিতম্বার ভয় নেই। মামা বাড়িতে গিয়ে বাবার নাকের পুষ্কুড়িটার লেটেস্ট বুলেটিন ঝাড়তে হয় না, জ্বালা জ্বালা চা পাওয়া যায়, অন্য 2-4 জন ইয়ার দোস্তের সঙ্গে মোলাকাতও হয়, তাস দাবা যা খুশি খেলাও যায়। সেখানে যাব না তো যাব কোথায়?
প্রথমবারে প্রথম কাবুলি ভদ্র সন্তান যে আমাকে এইসব কারণ এক নিঃশ্বাসে বুঝিয়ে বলেছিল তা নয়, একাধিক লোককে জিজ্ঞেস করে ক্রমে ক্রমে চায়ের দোকানে যাবার যাবতীয় কারণ আমি জানতে পেরেছিলাম। আমার মনে কোনো সন্দেহ নেই, এরা সত্য কথাই বলেছিলেন এবং এরা যে ঘর ছেড়ে চায়ের দোকানে যান তাতে আপত্তি করবার কিছুই নেই। কিন্তু প্রশ্ন, বাঙালিদের বেলায়ও তো এইসব আপত্তি অজুহাত থেকে। আমাদের মা পিসিরাও চান না আমরা যেন বড় বেশি চা গেলি, বাবা কাকাও ফাই ফরমায়েশ দেওয়াতে অতিশয় তৎপর। তবে আমরা চায়ের দোকানকে বাড়ির ড্রয়িং রুম করে তুলি না কেন? এর সদুত্তর আমি এ যাবৎ পাইনি। তা সে যাই হোক, এটা বেশ লক্ষ্য করলাম রাত 12টা-1টা অবধি ক্যাফেতে বসে সময় কাটানোতে কায়রোবাসী সবচেয়ে বড় ওস্তাদ। বন্ধুর বাড়িতে জমানো আচ্ছা 10টা-11টার ভেতর ভেঙে যায়, কারণ বাড়ি শুদ্ধ লোক তাড়া লাগায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার জন্যে। এখানে সে ভয় নেই, উঠি উঠি করে কেউই ওঠে না। বাড়ির লোকেরও অভ্যেস হয়ে গিয়েছে, তারা আর একটা ব্যবস্থা করে নিয়েছে। শুনছি এখানকার কোনো কোনো ক্যাফে খোলে রাত 12টায়। মোটর গাড়ি বড্ড তাড়াতাড়ি চলে বলে ভালো করে সবকিছু দেখতে পেলাম না, কিন্তু এইবারে চোখের সামনে ভেসে উঠল অতি রমণীয় এক দৃশ্য। নাইল, নীল নদ। আমি পূর্ব বাংলার ছেলে, যা তা নদী আমাকে বোকা বানাতে পারে না। আমি যে গাঙে সাঁতার কাটতে শিখেছি, সেই ছোট্ট মনু নদ থেকে আরম্ভ করে আমি বিস্তর মেঘনা, পদ্মা, গঙ্গা, যমুনা এবং পরবর্তী যুগে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তাপ্তি, নর্মদা, সিন্ধু, ইউরোপে রাইন, ডানায়ব, মোজেল, রোন দেখেছি। নদী দেখলে আর 5 জন বাঙালের মতো আমিও গামছা খুঁজতে আরম্ভ করি। ওই নদীতে কটা লোক গত 700 বছরে ডুবে মরেছিল, তার স্ট্যাটিস্টিক্সের সন্ধান না নিয়ে একটা ডিঙি কি কৌশলে চুরি করা যায় তার সন্ধানে মাথায় গামছা বেঁধে নিই। পাটনিকে কি প্রকারে ফাঁকি দিয়ে খেয়া নৌকো থেকে নামাতে হয় সেটা এক মুহূর্তেই আবিষ্কার করে ফেলি। এই যে পৃথিবীর সবচেয়ে মধুর ভাটিয়ালি গীত, সৃষ্টিকর্তা যদি তার পূর্ব বাংলার লীলাঙ্গনে শত শত নদীর আলপনা না আঁকতেন তবে কি কখনো ভাটিয়ালি গানের সৃষ্টি হতো? আর আমরা তার সঙ্গে পাল্লা দিয়ে রচেছি ভাটিয়ালি, অবশ্য তারই কাছ থেকে ধার করে। আমরা যখন ও বলে ভাটিয়ালির লম্বা সুর ধরি, মাঝে মাঝে কাঁপন জাগায়, তখন কি স্পষ্ট শুনতে পাও না, দেখতে পাও না? ওর লম্বা টানে যেন নদী শান্ত হয়ে গিয়ে চলেছে। যখন কাঁপন লাগাই তখন মনে হয় না নদী যেন হঠাৎ থমকে গিয়ে দয়ের সৃষ্টি করেছে। প্যারিস, ভিয়েনার রসিকজনের সম্মুখে আমি আমার হাজারোটা নদী কাঁধে বয়ে নিয়ে হাজির করতে পারবো না, কিন্তু ভাটিয়ালির একখানা উত্তম রেকর্ড শুনিয়ে দিতে পারি। আমি বেয়াক্কেল, তাই একবার করেছিলাম। তার কি জরিমানা দিয়েছিলাম শোনো। ভিয়েনাতে পাশের ঘরে থাকতো এক রাসান। সে এসেছিল সেখানে কন্টিনেন্টাল সঙ্গীত শিখতে। ভিয়েনা শহর বেটোফেন, মোসার্টের কর্মভূমি। আমাদের যেরকম তানসেন, ত্যাগরাজ, বাঙালির যেরকম রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। ভিয়েনা ডানিউব নদীর পাড়ে। ব্লু ডানিউব তোমাদের কেউ কেউ হয়তো শুনেছ। একদিন সেই রাসান বলল, ডানিউব ফানুব সব আজে বাজে নদী, এসব নদী থেকে আর কি গান বেরিয়েছে যে পাল্লা দেবে? আমাদের রাসার ভলগা নদী থেকে যে ভলগার মাঝির গান উচ্ছরিত হয়ে উঠেছে, তুমি গড়ফড় কি সব মানো না? আমি মানি নে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি প্রকৃতিকে, তারই অন্যতম মধুর প্রকাশ নদীতে। সেই নদীকে আমরা মাধুর্যে হার মানাই ভলগা মাঝির গান দিয়ে। বাড়ি ফেরা মাত্রই সে ভলগা মাঝির রেকর্ড শোনালো। আমি মুগ্ধ হয়ে বললাম, চমৎকার। কিন্তু ততক্ষণে আমার বাঙাল রক্ত গরম হয়ে উঠেছে। বাঙালরা অবশ্য জানে তার অর্থ কি। ঘটি অর্থাৎ পশ্চিম বাংলার লোক তাই নিয়ে হাসাহাসি করুক, আমার তাতে কোনো খেদ নেই। ওরা তো আমাদের ভাটিয়ালি ভালোবাসে, আমরা তো ওদের বাউল শুনে বাউলে হয়ে যাই। আমার গরম রক্ত তখন টকবক করে বলছে, বাংলাদেশ শত শত নদীর দেশ। রাসাতে আর কটা নদী আছে? তারই একটা ভলগা। সে নদী হারিয়ে দেবে বাংলাদেশের তাবৎ নদীকে? দাঁড়াও দেখাচ্ছি। ভাগ্যিস আব্বাস উদ্দিনের রঙিলা নায়ের মাঝি আমার কাছেই ছিল। সেইটে চড়িয়ে দিলাম রাসানের গ্রামাফোনে। সে চোখ বন্ধ করে শুনল, তারপর বলল, যা বললে তার অর্থ ধাপ্পা। আমি বললাম, মানে? সে বলল, সুরটি অতি উচ্চ শ্রেণীর এবং তার চেয়েও বেশি কানে ধরা পড়ে ওর অভিনবত্ব। আমি করজোরে স্বীকার করছি, এরকম গীত আমি পূর্বে কখনো শুনিনি। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলবো, এ গীত লোকগীত নয়, কারণ বিশ্বব্রহ্মাণ্ডের কোনো ভূমিতেই গ্রাম্য গীতে এতগুলো নোট লাগে না। তাই বলছিলাম তুমি ধাপ্পা দিচ্ছ।
আমি বললাম, বাছা, ওইটি হলো ভাটিয়ালির বৈশিষ্ট্য। ও যতখানি ওঠানামা করে পৃথিবীর আর কোনো লোকগীত তা করে না, কিছুতেই স্বীকার করে না ওটা লোকগীত। তার ধারণা ওটা লোকগীত এবং শাস্ত্রীয় সঙ্গীতের মাঝখানে উপস্থিত ঝুলছে, আর কয়েক বছর যেতে না যেতেই কোনো গুণী সেটাকে উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীতে বরণ করে তুলে নেবেন। তারপর একদিন সে স্বীকার করল বিবিসির কল্যাণে। বিবিসি পৃথিবীর লোকগীত শোনাতে শোনাতে ভাটিয়ালি শুনিয়ে বলল, এটা পূর্ব বাংলার লোকগীত। আমি লড়াই জিতলাম, কিন্তু তখন থেকেই শুরু হলো আমার জরিমানা। আশ্চর্য লাগছে না যে জিতলো সে দেবে জরিমানা? হয়, প্রায়ই হয়। মার্কিন ইংরেজ জার্মানি জয় করে বহু বছর ধরে সেখানে ঢালছে এবং এখনও ঢালছে বিস্তর টাকা। সে কথা যাক, জরিমানাটা কিভাবে দিতে হলো বুঝিয়ে বলি। এরপর যখনই সে আমাকে সাজা দিতে চাইতো তখনই তার বেয়ালাতে বাজাতে আরম্ভ করত ভাটিয়ালির সুর। বোঝো অবস্থাটা, বিদেশে বিমুইয়ে একেই দেশের জন্যে মন আঁকুপাকু করে, তার ওপর ভাটিয়ালির করুণ টান। রবীন্দ্রনাথের শ্রীকণ্ঠ বাবুর মতো আমি কাতর রোদনে তাকে বেহালা বন্ধ করতে অনুনয় বিনয় করতাম। কিন্তু আজও বলি, লোকটা যা বেহালাতে ভাটিয়ালি চড়াতে পারত তার তুলনা হয় না। কত দেশ ঘুরলাম, কত লোক দেখলাম, কত অজানা জনের প্রীতি পেলাম, কত জানা জনের দুর্ব্যবহার, হিটলারের মতো বিরাট পুরুষের উত্থান পতন দেখলাম। সেসব বড় বড় জিনিস প্রায় ভুলে গিয়েছি, কিন্তু এইসব ছোটোখাটো জিনিস কিছুতেই ভুলতে পারি নে। মনে হয় যেন আজ সকালের ঘটনা। চাঁদের আলোতে দেখছি নীলের ওপর দিয়ে চলছে মাঝারি ধরনের ভোলা মহাজনী নৌকা হাওয়াতে কাত হয়ে। তেকোনা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে। হাওয়া বইছে সামান্যই, কিন্তু এই পেটুক পাল এর ওর সবার হাওয়ায় খাবার যেন কেড়ে নিয়ে পেটটাকে ঢাকের মতো ফুলিয়ে তুলেছে। ভয় হয়, আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলেই হয় পালটা এক ঝটকায় চৌচির হয়ে যাবে, নয় নৌকোটা পেছনের ধাক্কা খেয়ে গোটা আড়াই ডিগবাজি খেয়ে নীলের অতলে তলিয়ে যাবে। এই নীলের জল দিয়ে এ দেশের চাষ হয়। এই নীল তার বুকে ধরে সে চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছিয়ে দেন। তাই এদেশের কবি গেয়েছেন, ওগো নীল নদ প্লাবিতা ধরণী, আমি ভালোবাসি তোরে। ওই ভালোবাসা ধর্ম আমার, কর্ম আমার ওরে। পিরামিড, পিরামিড, পিরামিড। কোনো প্রকাশের আশ্চর্য প্রকাশ করতে হলে আমরা তিনটে আশ্চর্যবোধক চিহ্ন দিই। তাই কি চোখের সামনে দাঁড়িয়ে তিনটে পিরামিড, কিংবা উল্টোটা? তিনটে পিরামিড ছিল বলে আমরা তিনবার আশ্চর্য হই। এই পিরামিডগুলো সম্বন্ধে বিশ্বজুড়ে যা গাদা গাদা বই লেখা হয়ে গিয়েছে তার ফিরিস্তি দিতে গেলেই একখানা আস্ত জলে ডাঙায় লিখতে হয়। এই তিনটে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে। দেয়ালে খোদাই এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে। জানো তো, পিরামিডের ঠিক মাঝখানে একটা কুঠুরিতে বিস্তর ধনদৌলত জড়ো করা আছে। তারই পথ অনুসন্ধান করছে পাকা 6500 বছর ধরে। ইরানি, গ্রিক, রোমান, আরব, তুর্কি, ফরাসি, ইংরেজ পরপর সবাই এদেশ জয় করার পর প্রথমেই চেষ্টা করেছে পিরামিডের হাজার হাজার মন পাথর ভেঙে মাঝখানের কুঠুরিতে ঢুকে তার ধনদৌলত লুট করার। এবং আশ্চর্য, যিনি শেষ পর্যন্ত ঢুকতে পারলেন তিনি ধন লুটের মতলবে ঢোকেননি। তিনি ঢুকেছিলেন নিছক ঐতিহাসিক জ্ঞান সঞ্চয়ের জন্য। ফারাওয়ের রাজমিস্ত্রিরা কুঠুরি বানানো শেষ করার পরে বেরোবার সময় এমনই মস্ত পাথর দিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে বাইরের দেয়ালে পালিশ পলস্তরা লাগিয়ে দেয় যে পৃথিবীর মানুষের 6500 বছর লাগলো ভেতরে যাবার রাস্তা বের করতে। মিশরের ভেতরে বাইরে আরও পিরামিড আছে, কিন্তু গিজে অঞ্চলে যে তিনটে পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে সেগুলোই ভুবন বিখ্যাত, পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম। প্রায় 500 ফুট উঁচু বললে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায় না। এমনকি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এটা ঠিক কতখানি উঁচু। চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে 500 ফুট উঁচু না হয়ে যদি চোঙার মতো একই সাইজ রেখে উঁচু হতো তবে স্পষ্ট বোঝা যেত 500 ফুটের উচ্চতা কতখানি উঁচু। বোঝা যায় দূরে চলে গেলে। গিজে এবং কায়রো ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পরও হঠাৎ চোখে পড়ে তিনটে পিরামিড সব কিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে। আর পিরামিড ছেড়ে যদি সোজা মরুভূমির ভিতর দিয়ে যাও তবে মনে হবে
সাহারার শেষ প্রান্তে পৌঁছে যাওয়ার পরও বুঝি পিরামিড দেখা যাবে। তাই বোঝা যায় এ বস্তু তৈরি করতে কেন 23 লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ এর 4-5 টুকরো একত্র করলে একখানা ছোটখাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয়। কিংবা বলতে পারো 6 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া করে এই পাথর নিয়ে একটা দেয়াল বানালে সে দেয়াল লম্বায় 650 মাইল হবে। অর্থাৎ সে দেয়াল কলকাতা থেকে দার্জিলিং গিয়ে আবার ফিরে আসতে পারবে। সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি 1 লক্ষ লোকের 20 বছর লেগেছিল। ভেবে কুলকিনারা পাওয়া যায় না সে সম্রাটের কতখানি ঐশ্বর্য এবং প্রতাপ ছিল, যিনি আপন রাজধানীর পাশে 1 লক্ষ লোককে 20 বছর খাওয়াতে পরাতে পেরেছিলেন। অন্য খরচের কথা বাদ দাও, এই 1 লক্ষ লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য যে বিরাট প্রতিষ্ঠানের প্রয়োজন সেটা গড়ে তোলা এবং তাকে 20 বছর ধরে চালু রাখা তারাই করতে পারে যারা সভ্যতার খুব একটা উঁচু স্তরে উঠে গিয়েছে। এইবারে আমরা পিরামিড নির্মাণের কারণের কাছে পৌঁছে গিয়েছি। প্রথম কারণ সকলেরই জানা, ফারাওরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষয় হয় তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবেন না। তাই মৃত্যুর পর তাদের দেহকে মামি বানিয়ে সেটাকে এমন শক্ত পিরামিডের ভেতর রাখা হতো যে তার ভেতরে ঢুকে কেউ যেন মমিকে ছুঁতে পর্যন্ত না পারে। কিন্তু হায়, তাদের এ বাসনা পূর্ণ হয়নি। পূর্বেই বলেছি, হাজার হাজার বছর চেষ্টা করে দুষ্ট অর্থাৎ ডাকাত এবং শিষ্টেরা অর্থাৎ পণ্ডিতেরা শেষ পর্যন্ত তাদের গোপন কবরে ঢুকতে পেরেছেন। তাই করে অবশ্য গৌণত কোনো কোনো ফারাওয়ের মনোবাঞ্ছা পূরণ হয়েছে। পণ্ডিতেরা তাদের মামি সযত্নে জাদুঘরে সাজিয়ে রেখেছেন। সেখানে তারা অক্ষত দেহে মহাপ্রলয়ের দিন গুনছেন, যেদিন তারা নবদেহে নবযৌবন ফিরে পেয়ে অমৃতলোকে অনন্ত জীবন আরম্ভ করবেন। কিন্তু যদি ইতিমধ্যে আরেকটা বিশ্বযুদ্ধ লেগে যায়, ফলে গুটি কয়েক অ্যাটম বোম পড়ে, তবে আমার মনে ভরসা এরা যখন চোর ডাকু ধনিক পণ্ডিতদের হাত থেকে নিষ্কৃতি পেয়ে এত হাজার বছর অক্ষত দেহে আছেন, তখন মহাপ্রলয় পর্যন্ত পৌঁছে যাবেনই যাবেন। অ্যাটম বম পড়ার উপক্রম হলে আমি বরঞ্চ তারই একটার গা ঘেঁষে গিয়ে বসব। মমিটা রক্ষা কবচের মতো হয়ে তার দেহকে তো বাঁচাবেই, সেই সঙ্গে আমাকেও বাঁচিয়ে দেবে। চাই কি গোটা শহরটাই হয়তো বেঁচে যাবে। পিরামিড নির্মাণের দ্বিতীয় কারণ, এই কারণের উল্লেখ করেই আমি এ অনুচ্ছেদ আরম্ভ করেছি। ফারাওরা বলতে চেয়েছিলেন সভ্যতার যে স্তরে আমরা এসে পৌঁছেছি, আমরা যে প্রতাপশালী রাজত্ব প্রতিষ্ঠা করেছি, সেগুলো যেন এই পিরামিডের মতো অজর অমর এবং বিশেষ করে অপরিবর্তনীয় হয়ে থাকে। পরিবর্তন যেন না হয়, যা আছে তাই থাকবে। এই ছিল পিরামিড গড়ার দ্বিতীয় কারণ। পিরামিড জগদ্দল পাথর হয়ে অতি শব্দার্থে জগদ্দল পাথরই বটে। যুগ যুগ ধরে আমাদের প্রতিষ্ঠিত সাম্রাজ্য, রাজবংশ, ধর্মনীতি সব কিছু অপরিবর্তনীয় করে চেপে ধরে রাখবে। তাই পিরামিড দেখে মানুষের মনে জাগে ভয়। আজ যদি সেই ফারাওরা বেঁচে থাকতেন তবে তার প্রতি জাগত ভীতি। এই পিরামিড যে তৈরি করতে পেরেছে তার ইচ্ছার বিরুদ্ধে যাবার কল্পনাও তো মানুষ করতে পারে না। তাজমহলের গীতিরস কঠিন মানুষের পাষাণ হৃদয়কেও গলিয়ে দেয়। কুতুব মিনারের ঋজু দেহ উন্নতশীল দুর্বলজনকে সবল হয়ে দাঁড়াতে শেখায়। এই দুই রস কাব্যের, সঙ্গীতের প্রাণ। তাজমহল নিয়ে তাজমহলের মতো কবিতা রচনা করা যায়, কিন্তু পিরামিড নিয়ে কবিতা হয়েছে বলে শুনিনি। বরঞ্চ পিরামিডের দোহাই দিয়ে বেঙ্গল অর্ডিন্যান্সের অনুকরণে আজ এক নতুন ইজিপশিয়ান অর্ডিন্যান্স তৈরি করা যায়। কিন্তু হায়, ফারাওরা অপরিবর্তনের যে অর্ডিন্যান্স জারি করে বিরাট পিরামিড গড়েছিলেন সেটি টিকল না। ফারাও বংশ ধ্বংস হলো, দূর ইরানের রাজারা মিশর লণ্ডভণ্ড করে দিল। তারপর গ্রিক, রোমান এবং শেষটায় সারা মিশরের লোক ইসলাম ধর্ম গ্রহণ করে সম্পূর্ণ নতুন পথে চলল। মুসলমানরা দেহ এবং আত্মার পার্থক্য চেনে। অনন্ত জীবন পাওয়ার জন্য দেহটাকে যে মামি করে রাখার কোনো প্রয়োজন নেই সে কথা তারা বোঝে। কিন্তু ফারাওদের দোষ দিয়ে কোনো লাভ নেই। প্রায় সব দেশেই মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছে বলেছে, এই ঠিক জায়গায় এসে পৌঁছেছি, আর এগিয়ে যাবার প্রয়োজন নেই। যা সঞ্চয় করেছি তাই বেঁচে থাকুক, সেইটাই অপরিবর্তনীয় হয়ে থাক। ফলে হয়েছে পতন। কিন্তু রবীন্দ্রনাথ যখন এই বিষয় নিয়ে তাজমহলের মতো কবিতা লিখেছেন, তখন আমার আর বাক্য ব্যয় কি প্রয়োজন?
চাঁদের আলোতে বিশ্বজন তাজমহল দেখবার জন্য জড়ো হয়। পিরামিডের বেলাও তাই, চতুর্দিকে লোকজন গিজগিজ করছে। এদেশের মেলাতেও বোধ করি এত ভিড় হয় না। অবশ্য তার কারণও আছে। নিতান্ত শীতকাল ছাড়া গরমের দেশে দিনের বেলা কোনো জিনিস অনেকক্ষণ ধরে রসিয়ে রসিয়ে দেখা যায় না। বিশেষ করে যেখানে কোনো সূক্ষ্ম কারুকার্য দেখবার বালাই নেই, সেখানে তো আরও ভালো। তাজের মিহি কাজ চাঁদের আলোতে চোখে পড়ে না, তবু সব শুদ্ধ মিলিয়ে তার যে অপূর্ব সামঞ্জস্য চাঁদের আলোতে ধরা দেয় দিনের কড়া আলোতে, সেটা দর্শককে ফাঁকি দেয় বলে মানুষ চাঁদের আলোতে তাজ দেখে। পিরামিডে সেরকম কোনো নৈপুণ্য নেই। তদুপরি পিরামিডের চতুর্দিকে মরুভূমি বলে সেখানে দিনের বেলাকার গরম পীড়াদায়ক। কাজেই নিতান্ত শীতকাল ছাড়া দিনের বেলা কম লোকই পিরামিড দেখতে যায়। পক্ষান্তরে শীতের দেশে ব্যবস্থা অন্যরকম। আমি ফটফটে চাঁদের আলোতে কোনো গির্জার পাশ দিয়ে শীতের রাতে হিহি করে বহুবার বাড়ি ফিরেছি। কাক কোকিল দেখতে পাইনি। পল পার্সি আর আমাদের দলের আরও কয়েকজন পিরামিডের মাঝখানকার কবরগৃহ দেখতে গেছেন। আমি যাইনি। আমি বসে বসে শুনেছি জাত বেজাতের কিচিরমিচির, স্যান্ডউইচ খোলার সময় কাগজের মড়মড়, সোডা লেমনেড খোলার ফটাফট। ইউরোপীয়রা খাবার ব্যবস্থা সঙ্গে না নিয়ে 3 পা চলতে পারে না। পিরামিড হোক আর নিমতলায় হোক, মোকামে পৌঁছানো মাত্রই বলবে, টম বাস্কেটটা এইদিকে দাও তো। ডিক তুমি ফ্লাস্ক থেকে চা ঢালো। আর স্ত্রীর দিকে তাকিয়ে, ডার্লিং আপেলগুলো ভুলে যাওনি তো। ইতিমধ্যে হ্যারি হয়তো গ্রামোফোনের জাতা জ্বালিয়ে দিয়েছেন। অবশ্য যদি দলে মেয়েরা ভারী হন তবে কোনো কিছুই শুনতে পাওয়া যায় না। লাভলি, গ্র্যান্ড, সাবলাইম ইত্যাদি শব্দে তখন যে ঘ্যাট তৈরি হয়, তার কোনটা কি ঠিক ঠাহরই করা যায় না। কোনো কোনো ট্যুরিস্ট আমাকে বলেছেন নায়াগ্রার গম্ভীর জলনির্ঘোষ শুনতে হলে নাকি মেয়েদের সঙ্গে নিয়ে যেতে নেই। যে ধ্বনি তাদের ভেতর ওঠে তাতে নাকি নায়াগ্রার থাক, মেয়েরা আমার ওপর এমনিতেই চটে আছেন। কিন্তু আমার ওপর চটে আর লাভ কি? ওয়াদের খাস পেয়ারা কবি রবি ঠাকুরই এ বাবদে কি বলেছেন, ছেলেরা ধরিল পাঠ, বুড়ারা তামুক, একদণ্ডে খুলে গেল রমণীর মুখ। পল পার্সি ফিরে এসেছে। আমি শুধালুম, কি দেখলে বাছারা? তারপর নোটবুক খুলে বললাম, গুছিয়ে বলো, সব কিছু টুকে নেব। আমি তো বেয়াক্কেলের মতো এখানে বসে বসে সময় কাটালাম। পার্সি করুণ কণ্ঠে বলল, আর কাটা ঘায়ে নুনে ছিটে দেবেন না স্যার। দেখেছি কচু পোড়া, মশালের আলোতে হাতের তেলও চোখে পড়ে না। তারই জোরে বিস্তর সুড়ঙ্গ পেরিয়ে একটা চৌকো ঘরে শেষটায় পৌঁছলাম। বেবাক ভোঁ ভোঁ। এক কোণে একখানা ভাঙা ঝটা পর্যন্ত নেই। গাইড বলল, ব্যাস ফিরে চলুন। আপনি তখনই বারণ করলেন না কেন? আমি বললাম, বারণ করলে কি শুনতে? বাকি জীবন মনটা খুঁতখুত করতো না? ফারাওয়ের শেষ শোয়ার ঘর দেখা হলো না? এ হলো দিল্লি কা লাড্ডু। শুধালো, সে আবার কি? আমি বুঝিয়ে বললাম। পল বলল, গাইড বলছিল পিরামিডের যে বিশাল বিশাল পাথর, সেগুলো নাকি টেনে টেনে নদীর ওপর থেকে এখানে আনা হয়েছিল। আমি ঠিক বুঝতে পারলাম না, ওর যা ইংরেজি। আমি বললাম, ঠিকই বলেছে, নীলের এপারে পাথর পাওয়া যায় না, তাই ওপার থেকে পাথর কেটে ভেলায় করে এপারে নিয়ে আসা হতো। আর সে যুগে মানুষ চাকা কি করে বানাতে হয় জানতো না বলে সেই পাথরগুলো ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যেত। কাঠ বাঁশ দিয়ে তৈরি করা হতো পিছলে নিয়ে যাবার সুবিধের জন্য। এবং শুনেছি সে পথে নাকি ঘড়া ঘড়া তেল ঢালা হতো, সেটাকে পিছলে করার জন্য। আশ্চর্য নয়, এ 6টা পাথরে যখন একটা ইঞ্জিনের আকার ধারণ করতে পারে। এবং স্পষ্ট দেখেছি ইঞ্জিন রেল লাইন থেকে কাত হয়ে পড়ে গেলে তাকে খাড়া করার জন্য আজকের দিনের কপিকল পর্যন্ত কীরকম হিমশিম খায়। তখন তো তেল ঘি ঢালার কথা আর অবিশ্বাস করা যায় না।